কবরস্থান কোনো সাধারণ কবরস্থান নয়, হাজার বছরের পুরনো কবরস্থান এটা। সূর্যপুর নন্দীগ্রামের বাসিন্দা শিবু হালদার একসময় পেশায় শহরতলিতে ডোমের চাকরি করত। বেশ অভাব অনাটনের মধ্যে দিয়েই কেটে যেত ওদের দিন। তবে বেশ কিছুদিন হলো শিবু শহরতলির মরা পুরানোর কাছ থেকে রেহাই নিয়েছে। এখন গ্রামে এসে উঠেছে। না, উঠেছে বললে ভুল হয়, বেশ কয়েকদিনের ভেতরেই শিবু ডোম থেকে হঠাৎ করে বেশ স্বাচ্ছন্দ্যকর একজন ধনী ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে। তার এই হঠাৎ করে ধনী হয়ে ওঠা নিয়ে এলাকায় সবার মুখে বেশ হই হই অবস্থা। যার ঘরে কিনা এক সময় নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা ছিল, সেই শিবুডোম হঠাৎ করেই এখন মফস্বলে একটা ঝাঁ চকচকে বাড়ি গড়ে তুলেছে। আর শুধু বাড়ি নয়, কাছারিপাড়ার মোড়ের মাথায় একটা দোকানও কিনেছে ও। এদিকে শিবুর সাথে ভাগ্য পরিবর্তনের জন্য গ্রাম ছাড়া শিবুর একমাত্র বন্ধু নিতুল ওঝার সেই একই অবস্থা রয়ে গেছে। ওরা দুজনেই বছর কয়েক আগে ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে গ্রাম ছেড়ে শহরমুখী হয়েছিল। তবে নিতুলের অবস্থা শত চেষ্টার পরেও সেই একই রয়ে গেছে। দুর্দশা, হতাশা, অভাব যেন পিছুই ছাড়ে না। দুঃখ আর কষ্টের জেরে এক প্রকার মৃত্যুমুখী অবস্থা। তা একদিন রাতের বেলায় নিতুল কাছ থেকে ফিরে এসে দেখে ওর আরেক গ্রামের সহগামী বন্ধু রাকেশ এসে বসে আছে নিতুলের ছোট্ট ঘরে। নিতুল রাকেশকে প্রথমে দেখে খানিকটা হকচকিয়ে যায় আর মনে মনে ভাবে, এত রাতে রাকেশ এখানে কি করছে? একটা গম্ভীর নজরে নিতুল তাকিয়ে রইল রাকেশের দিকে। তারপর নিতুল রাকেশকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, এত রাতে তুই এখানে কি করছিস? রাকেশ একটু মুচকি হেসে বিশদে জানালো নিতুলকে সেও ওদের গ্রামের শিবুডোমকে দেখে নিজের ভাগ্য বদলাতে কলকাতায় এসেছে। তবে রাকেশ নিতুলকে দেখে বড্ড অবাক হয়ে পড়ে আর মনে মনে ভাবতে শুরু করে, নিতুল আর শিবু দুজন একই সাথে গ্রাম ছেড়েছিল, কিন্তু শিবু এখন গ্রামের জানামানা কিছু ধনী ব্যক্তির ভেতরে একজন। তবে নিতুলের অবস্থা এমন কেন? বড্ড কৌতূহলবশত রাকেশ নিতুলকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে ভাই, কেমন আছিস? সে কথা আর নাই বা জিজ্ঞেস করলি রে। যাকগে, তুই এখানে কি করছিস? আসলাম তো ভাই শিবুর মতন ভাগ্য বদল করতে। তবে তোকে দেখে মনে হলো না ভাগ্য বদল হবে বলে। শিবুর মতন ভাগ্য বদল মানে? আরে জানিস না নাকি, শিবু তো গ্রামে বিশাল বাড়ি বানিয়েছে, সাথে আবার ওই ওই আমাদের পুরনো পাড়ার কাছারি বাজার আছে না, ওই মোড়ের মাথায় একটা দোকানও কিনেছে। প্রথমে ভাবলাম এখান থেকেই শিবুর ভাগ্য বদল হয়েছে, তবে তোকে দেখে তো সেটা মনে হলো না রে। রাকেশের এমন কথা শুনে নিতুল ভারী চিন্তায় পড়ে যায় যে শিবু ওর সাথে কিছু মাস আগে পর্যন্ত 200 টাকা মজুরিতে কাজ করে গেল, এখন সেই শিবু কিনা গ্রামের একজন বড় লোক। ওরা তো দুজনে একসময় এই বস্তিতেই থাকতো, তাহলে হঠাৎ শিবু কিভাবে নিজের ভাগ্য বদল করলো? এটা কিভাবে সম্ভব? কিভাবে এমনটা সম্ভব? আমায় তো ও কিছুই বলল না। কিরে, কি ভাবতে শুরু করলি? না না, কিছুই না। আচ্ছা তুই কাজ কর, আমি একটু আসছি। হ্যাঁ ভাই, যা যা।
রাকেশের এমন সব কথা শুনে নিতুল ভাবতে শুরু করে শিবু কিভাবে এমনটা করল। আর তার থেকেও বড় কথা, কই নিতুলকে তো একবারও জানালো না ও। এবার মনে মনে নিতুল সিদ্ধান্ত নেয় ওর নিজের ভাগ্যের চাকাও ওকে যেভাবেই হোক এইবার ঘোরাতেই হবে। সেই লক্ষ্যে পরের দিন সকালবেলা শহরতলি ছেড়ে গ্রামের মিঠে পথের উদ্দেশ্যে পাড়ি দেয় নিতুল। সাথে মনে হাজারো প্রশ্ন, আর সবকিছু শেষে একটাই উদ্দেশ্য, কথাবার্তায় যদি শিবুর কাছ থেকে ভাগ্য পরিবর্তনের মূল মন্ত্রটা কোনো মতে ও জেনে নিতে পারে, তাহলেই বাজিমাত। রাতারাতি সেও গ্রামের ধনী ব্যক্তিদের ভেতরে একজন হয়ে দাঁড়াবে। তবে নিতুলের মনে আরো একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এবার মুখে বলা যতটা সহজ, ঘুরে দেখানোটাও কি ঠিক ততটাই সহজ? তবে একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কিসের? একটা সময় তো দুজনে খুব ভালো বন্ধু ছিল একে অপরের। আর কিছুর জন্য না হোক, বন্ধুত্বের খাতিরেও যদি শিবকে একটু সাহায্য করে দেয়। এত সব ভাবতে ভাবতে শহরতলি থেকে গ্রামের পথে এসে পৌঁছয় নিতুল। ইটের তৈরি সরু রাস্তা পার হয়ে ও এসে দাঁড়ায় গ্রামের মোড়ের মাথায় নতুন দোকানটার সামনে। দোকানের ভেতরে চোখ যেতেই নিতুল দেখল, না, রাকেশ মিথ্যে বলেনি, এ তো সত্যি শিবু দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কিভাবে? রাতারাতি শিবুর এমন উন্নতি দেখে নিতুলের মনে একরাশ রাগ আর প্রতিহিংসা যেন ঘর বাঁধতে শুরু করেছে। এইবার শিবু বহুদিন পর নিতুলকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ভিতরে ডাক দিল ওকে। কিন্তু শিবুর উন্নতির ঝাঁজ যেন নিতুলের চোখ মুখে ঘোর লাগিয়ে দিয়েছে। এই কয়েক মাসের মধ্যে একটা মানুষের এত উন্নতির পরিবর্তন দেখে হিংসেতে একবারে গা পিত্তি জ্বলে যাচ্ছে ওর। তবে অন্তরের জ্বালা শিবুকে বুঝতে দিলে চলবে কিভাবে? অগত্যা মনে বিষ আর মুখে হাসি নিয়ে পাশে থাকা কাঠের চেয়ারটা টেনে বসলো নিতুল। শিবুর দোকানের কাজের ছেলেটাকে 2 কাপ চা আনতে বলল। তারপর নিতুলের হালচাল জানতে চাইল শিবু। তা ভাই, কেমন আছিস? এতদিন পর হঠাৎ গ্রামে? এই আছি কোনো রকমে। তবে তোকে দেখে মনে হচ্ছে তুই খুবই ভালো আছিস। ওই আর কি, সবই উপরওয়ালার কৃপা। তা এতদিন পর হঠাৎ শহর থেকে গ্রামে এলি? কোনো দরকারে এসেছিস নাকি? কেন, নিজের বাপ দাদার ভিটেতে আসতে পারি না আমি? এ বাবা, আমি সেটা বলিনি। আসতে পারবি না কেন? আলবাত পারিস। হঠাৎ করে এলি তো ভাই, জানতে চাইলাম। নিতুল আর যেন শিবুর সামনে বসে থাকতে চাইছে না। মুখে একরাশ বিরক্তি নিয়ে চেয়ার থেকে ভীষণ রাগে উঠে দাঁড়ালো। এইবার নিতুলের পুরো শরীর যেন জ্বলে যাচ্ছে একেবারে। এবার নিতুল শিবুকে একটা বেঁকা ভাষায় জবাব দিয়ে বলল, থাক সেসব কথা, চলি, পরে আসবো আবার। কথাটা বলেই শিবুর দোকান থেকে হনহনিয়ে বেরিয়ে আসলো নিতুল। গ্রামের পথ ধরে হেঁটে চলেছে নিতুল। ভীষণ রাগ মনে জমিয়ে এক প্রকার দাঁত খিঁচিয়ে নিতুল নিজের মনেই বলে ওঠে, সবে 2 পয়সার মালিক হয়েছে কিনা মনে অহংকার হয়ে গেছে। আগে তো খাবার পরিষ্কার করে পেট চালাতো, আর এখন 2 টাকার মুখ দেখাতে খুব কথা ফুটেছে মুখে। শালা দুমের বাচ্চা।
এমন সময় কোথা থেকে একটা আওয়াজ ভেসে আসলো নিতুলের কানে। কি রে, এত রাগ করছিস কেন? ভাগ্য পরিবর্তন কি আর এত রাখলে হয়? কথাটা শুনেই নিতুল একেবারে চমকে ওঠে। সে তো এসব কথা কাউকে বলেনি, তাহলে কে জানলো ওর আসল উদ্দেশ্য? এবার নিতুল বিস্ময় চোখে ঘুরে তাকায় পিছনে, আর ঘুরে তাকাতেই ও যেটা দেখে সেটা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ও আবছা অন্ধকার হয়ে এসেছে এবার চারিদিকে, আর সেই অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া মূর্তি। তার আপাদ মস্তক ভালো করে দেখল নিতুল, তারপর কাঁপা গলায় তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কে তুমি? সেই অন্ধকার মোড়ানো ছায়া মূর্তিটা এবার হালকা হেসে ওঠে। তার সেই হাসি যেন প্রকৃতি দিয়ে তুলেছে। খুব নীরব ভাষায় সেই ছায়া মূর্তিটা এবার নিতুলকে জবাব দেয়, আমাকে তুই চিনবি না? নিজের ভাগ্য পরিবর্তন করাতে চাস বুঝি? নিতুল বিনা বাক্যে শুধু ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। তাহলে চল, আমার সাথে চল। তারপর ছায়ামূর্তিটা হাঁটা শুরু করে সামনের দিকে। সন্ধ্যের আলো ফুরিয়ে রাতের অন্ধকার নেমে এসেছে এবার। এত অন্ধকারের মধ্যে নিতুলের চোখে যেন বহুকাল পুরনো দেখা সেই পথগুলো এখন ধোঁয়াশা দেখাচ্ছে। মোমের পুতুলের মতো কোনো বাক্য ছাড়াই সেই ছায়ামূর্তিটাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে নিতুল। খানিকটা পথ হেঁটে আসার পর যেন নিতুলের চেতনা ফিরল। সে দেখছে সেই ছায়ামূর্তিটা এবার এসে একটা বড় কবরস্থানের সামনে দাঁড়িয়েছে। এতক্ষণ ঘোরের ভিতরে নিতুল যে কতটা পথ হেঁটে এসেছে তার সেটা খেয়াল নেই। নিতুলের ঘোর কাটতেই ও ভীষণ ঘাবড়ে যায়। ভয়ে মাখানো দৃষ্টিতে নিতুল তাকিয়ে দেখছে চারিদিকে। তারপর একটু কাঁপা কাঁপা স্বরে নিতুল বলল, এইখানে কেন? তুমি তো বললে আমার ভাগ্যের পরিবর্তন করাবে, তাহলে এই কবরস্থানের সামনে নিয়ে এলে কেন? যা বলছি মন দিয়ে শোন। তোর বন্ধু শিব ভাগ্যটাও আমি পরিবর্তন করে দিয়েছি। এই কবরস্থান কোন সাধারণ কবরস্থান নয়, 1000 বছরের পুরনো কবরস্থান এইটা। শত শত বছরের পুরনো লাশ সমাধি হয়েছে এখানে। এবার নিতুল সেই ছায়ামূর্তির কথা শুনে মুখ তুলে একটাবার ভালো করে সেই কবরস্থানের দিকে তাকায়। অন্ধকারের মাঝে সগৌরবে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে শত শত স্তম্ভ।
ভীষণ রাগে ভয়ে জ্বলে উঠে তাচ্ছিল্য ভরে প্রশ্ন করে নিতুল। এই কবরস্থানে তো সব মৃত মানুষ শুয়ে আছে, যারা নিজেদের ভাগ্যকে মৃত্যুর হাত থেকে ঠেকাতে পারেনি, তারা আমার ভাগ্যকে বদলাবে কিভাবে? হ্যাঁ, দাও উত্তর। মানুষের এত দাম্ভিকতা ভালো না। ভাগ্য পরিবর্তন করতে চাইলে যা বলছি মনোযোগ দিয়ে শোন, তাতে তোরই মঙ্গল। এই কবরস্থানটা খ্রিস্টানদের কবরস্থান, আর খ্রিস্টানরা তাদের প্রিয় মানুষকে সমাধি করার সময় অনেকে কফিনের ভিতরে অনেক কিছু রেখে দেয়। তোকে এখন তেমনই একটা কবরের সন্ধান দেব, তবে সাবধানও করলাম, তোকে ঠিক যতটুকু বলবো ততটুকুই করবি। তার বাইরে গেলে যা হবে তার জন্য দায়ী থাকবি তুই নিজে। নিতুলের চোখ জোড়া এবার জল জল করে ওঠে। সে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই ছায়া মূর্তিটার দিকে। অতিরিক্ত অস্থির হয়ে নিতুল বলে উঠল, তুমি যতটুকু বলবে ততটুকুই করব আমি। এখন বলো, কোন কবরের ভেতরে কি আছে? কবরস্থানের প্রাচীর টপকে সোজা রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে যাবি। গুনে গুনে ঠিক 30 কদম সামনে গিয়ে দেখবি একটা কালো মার্বেল পাথর দিয়ে বানানো স্তম্ভ আছে। ওই কবরটার কফিনে দুটো পুরনো বাক্স আছে। তুই ডান পাশের বাক্সটা নিয়ে সোজা চলে আসবি। কি আছে ওই বাক্সের ভিতরে? সোনা দানা বুঝি? যা আছে তাতে তোর ভাগ্য বদল হয়ে যাবে। এখন যা, নিয়ে আয়। তবে শোন, দ্বিতীয় বাক্সটাকে যেন ভুল করেও হাত দিবি না, ওটা তোর না। যদি ওটায় হাত দিস, তারপর যেটা হবে সেটা কোনোদিন আর কেউ জানতেও পারবে না। নিতুলের আর যেন তর সইল না। সেই ছায়ামূর্তির পুরো কথা না শুনেই বিদ্যুৎ বেগে কবরস্থানের প্রাচীরের সামনে গিয়ে দাঁড়ালো সে। তারপর দু হাতে ভর দিয়ে এক লাফ মেরে সোজা ভেতরে গিয়ে নেমে পড়ল। ভিতরে ঢুকতেই দূর থেকে একটা শেয়াল কয়েকবার করুণ সুরে ডেকে উঠল। একটু দূরে একটা গাছের ডাল থেকেও বিচ্ছিরি স্বরে একটা পেঁচা সশব্দে ডেকে উঠল। নিতুল নিজের বুকে একটু থুতু দিয়ে একবার আকাশের দিকে তাকাল। আকাশের চাঁদটাও আজ যেন বিশাল বড় হয়ে উঠেছে। পথে আলোর কোনো কমতি নেই। দিব্যি ভোরের আমেজের মতো চারিদিকে মায়াবী আলো ছড়িয়ে রয়েছে, আর সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। চাঁদের আলোয় এদিক সেদিক তাকিয়ে একটা আঁশ দেখতে পেল নিতুল, আর ঠিক তার পাশেই একটা কোদালও পড়ে রয়েছে।
যেন কেউ আগের থেকে জানতো আজ নিতুল আসবে এখানে। নিতুল কোনো কথায় তোয়াক্কা না করে সেই লাঠি আর কোদাল নিজের হাতে তুলে নিল। নিতুল যাতে ডোম, কাজেই মরা মানুষ বা লাশে তার ভয় ডর বলে একেবারেই নেই। মর্গে কাজ করাকালীন কত মৃত লাশ কাটাছেঁড়া করেছে সে নিজের হাতে, আবার এমন কি। তবে কবরস্থান মানে শিয়াল আর কুকুরের আস্থানা। এত অন্ধকারের মাঝে যদি কোনো জানোয়ার এসে ঝাঁপিয়ে পড়ে, তখন এই লাঠি দিয়ে তার ভবলীলা সঙ্গ করবে নিতুল। আগন্তুকের কথা মতো গুনে গুনে 30 কদম এগিয়ে যেতে নিতুলের চোখ পড়ল একটা কালো মার্বেল পাথর দিয়ে মোজাইক করা স্তম্ভের দিকে। কালের বিবর্তনে ধুলো বাড়ি মাখে কালো সাদার একটা মিশ্রণ রং তৈরি হয়েছে সেটাতে। নিতুল সেটাকে দেখেই বেশি দেরি না করে হাতে থাকা কোদালটা দিয়ে দ্রুত কবরের মাটি সরাতে শুরু করল। অন্ধকার রাতে নিজের বুকের ধুকপুকানির শব্দ যেন স্পষ্ট শুনতে পাচ্ছে নিতুল, কিন্তু তার এখন সকল জল্পনা কল্পনা সবকিছু জুড়ে রয়েছে সেই বাক্সটা। না জানি কি অপেক্ষা করছে সেই বাক্সটার ভিতর। নিতুলের দীর্ঘ পরিশ্রমের পর কবরের উপর থেকে মাটি সরাতেই কফিনের দেখা মিলল এইবার। এই জায়গাটা বড় বড় গাছপালা আর জঙ্গল দিয়ে মোড়া বলে এখানে অন্ধকারটাও ঠিক ততটাই। তবে এত অন্ধকারেও যেন নিতুলের চোখ জোড়া জল করে উঠল। হাতের কোদালটা নিচে রেখে পকেট থেকে মোবাইলটা বের করলো নিতুল। তারপর মোবাইলের টর্চটা জ্বালিয়ে নিল সে। নিতুল দেখল বহুদিন ধরে মাটির নিচে থাকাতে এই কফিনের অবস্থাটা প্রায় ভগ্ন। দুই পাটির দাঁতের মাঝে মোবাইলটা আটকে নিয়ে দু হাত দিয়ে কফিনের মুখটা খুলল এইবার নিতুল। তবে কফিনের মুখটা খুলতেই একটা বিচ্ছিরি বিটকেল গন্ধে নাকটা যেন ধরে আসলো এইবার নিতুলের। হঠাৎ নিতুলের অন্তরাত্মা ওকে বলে উঠল, সারা জীবন ভাড়ার পরিষ্কার করার থেকে এইটুকু গন্ধ সহ্য করা নিতুলের কাছে নস্যির মতো। মুখ থেকে মোবাইলটা হাতে নিয়ে নিতুল কফিনের ভিতরটা ভালো করে দেখতে থাকে। কফিনের এক পাশে পড়ে আছে কাপড়ে মোড়ানো নরকঙ্কালটা। হঠাৎ নিতুলের মনে কেউ বলে উঠল, সে তার কফিনে যেভাবে ইচ্ছা থাকুক, তাতে নিতুলের বিন্দু মাত্র কোনো যায় আসে না। ও যেটা নিতে এসেছে সেটা পেলেই ওর মন খুশি। অপেক্ষায় থাকা চোখ জোড়া এবার হালকার রোষে পড়া বাক্স দুটোকে দেখে শান্ত হয়ে গেল। দুটো বাক্সই কফিনের দু মাথায় পড়ে রয়েছে অযত্নে। দুটো বাক্সই কফিনের দু মাথায় পড়ে রয়েছে অযত্নে।
সেই দুটো বাক্স দেখে নিতুলের ঠোঁটে লোভনীয় একটা হাসি ফুটে উঠল। এইবার সে একটা বাক্স হাতে তুলে নিয়ে কাপড় দিয়ে মোড়ানো কঙ্কালটাকে তাচ্ছিল্য করে বলে উঠল, হ্যাঁ রে হারামি, আমরা বেঁচে থাকতে দুবেলা খেতে পাই না, আর তুই মরার পরও দুপাশে গুপ্তধন নিয়ে শুয়ে আছিস। কথাটা বলেই আর দেরি না করে একটা বাক্স হাতে নিয়ে কবর থেকে উঠতে যাবে নিতুল। ঠিক তখনই ওর পিছন থেকে কেউ একজন বলে উঠল, সুযোগ বারবার আসে না, ওই আগন্তুক তোকে ঠকাচ্ছে। এত ঝুঁকি নিয়ে এখানে এসেছিস যখন, তখন একটা বাক্স নিয়েই ফিরে যাবি। কর্দব কোথাকার, ওই বাক্সটাও তো কেউ একজন নিয়ে যাবে। তার থেকে ভালো তুই নিয়ে যা। ভাবত তোর বন্ধুর থেকেও তুই বেশি পয়সার মালিক হয়ে যাবি। ওটা অন্য কেউ পাক বা তুই নিয়ে যা, ব্যাপারটা তো একই, তাই না? নিয়ে যা হতভাগা, ভালো থাকবি। নিতুল সেই কবর থেকে উঠতে গিয়েও থমকে দাঁড়ায়। ওর মনে যেন কেউ বলে উঠল, ঠিকই তো বলছে, আমি নিয়ে বা অন্য কেউ নেয়, সেই তো বাক্সটা এখান থেকে চলে যাবে। তার চেয়ে বরং আমি নিয়ে যাই। আর সব থেকে বড় কথা, মরা মানুষের আবার ধন সম্পদের কি কাজ? এত সব ভেবে নিতুল হাতের বাক্সটা উপরে রেখে তারপর নিচে গিয়ে দ্বিতীয় বাক্সটা দু হাত দিয়ে চেপে ধরে। ঠিক বিপত্তিটা তখনই ঘটে। সেই ছায়ামূর্তির কথা সত্যি প্রমাণিত হলো নিতুলের কাছে। কাপড়ের ভিতর থেকে একজোড়া মাংসবিহীন হাত বেরিয়ে এসেছে। এইবার নিতুল আকস্মিক এমন ঘটনা দেখে হতভম্ব হয়ে চমকে উঠল রীতিমতো। হঠাৎ সে খেয়াল করল চারপাশের বাতাসটা স্বাভাবিকের তুলনায় এখন ভীষণ ভারী হয়ে উঠেছে। বিপদের আঁচ বুঝতে পেরে নিতুল আর ছিটে ফোটাও দেরি না করে বাক্সটা হাতে নিয়ে কবর থেকে উঠতে যাবে। ঠিক তখনই তার দু পায়ে একটা টান অনুভব করল সে। বাক্সটা উপরে রেখে দুহাত শক্ত করে উপরে মাটি খামচে ধরল নিতুল। কিন্তু না, ধীরে ধীরে সেই অদৃশ্য শক্তির ক্ষমতা যেন আরো বেড়ে চলেছে। শেষে একটা হেঁচকা টানে নিতুলকে নিচে নামিয়ে নিতে নিতুলের মুখ থেকে একটা ভয়ঙ্কর শব্দ বেরিয়ে এলো, এবার ভীষণ আতঙ্কে। ততক্ষণে কাপড়ে মোড়ানো সেই নরকঙ্কালটা বেরিয়ে এসেছে কফিন ছেড়ে। নিতুল দেখছে তার চোখের পরিবর্তে দুটো নিকষ কালো গর্ত। সেই গর্ত থেকে বেরিয়ে আসছে শত শত পোকার দল। হীরের মতো ঝকঝকে দাঁতগুলো যেন হাসছে নিতুলের এমন অবস্থা দেখে। নিতুলকে ব্যঙ্গ করে সেই মণিহীন চোখ জোড়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে।
এবার নিতুল প্রচন্ড ঘাবড়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি লাগিয়ে কবর থেকে উঠতে গেল। তবে কঙ্কালের মাংসবিহীন হাত জোড়া এসে তার মাথার দুপাশ শক্ত করে চেপে ধরল। এইবার অসহ্যকর যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে নিতুল। মৃত্যুর বিভীষিকা তার শরীরের সর্বশক্তি যেন শুষে নিচ্ছে। এবার নিতুল কিছুটা বিপদ আন্দাজ করতে পেরে প্রাণ রক্ষার জন্য মরিয়া হয়ে উঠল। কিন্তু কঙ্কালটা তার হাত জোড়া দিয়ে আরো শক্ত করে ধরল নিতুলের মাথাটা। এক অস্পষ্ট গোমনি বেরিয়ে আসে নিতুলের মুখ থেকে। জিহ্বাবিহীন মুখটা এবার নিতুলের সামনে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলে, বাক্সটা শুধু আমার জিনিস তুই নিয়ে যাচ্ছিস কোন সাহসে বুঝি? কথাটা বলেই সেই কঙ্কালটা সজোরে নিতুলের মাথাটা পিছনের দিকে ঘুরিয়ে দেয়। এবার কবরের ভেতর থেকে একটা কান ফাটানো আর্তনাদ বেরোচ্ছে। কবরস্থানের বাইরে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তি ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এবার মনিহীন চোখে নিষ্পলক ভাবে তাকিয়ে আছে কবরস্থানের দিকে সেই ছায়ামূর্তিটা। ভাঙা ভাঙা শব্দে অস্পষ্ট স্বরে বলতে থাকে, এবার অতি লোভী থাকি নষ্ট।